সুজয় ও প্রীতম খুব ভালো বন্ধু। 5 বছর আগে এদের সাক্ষাৎ কলকাতার একটা বহুজাতিক সংস্থায় কাজের সুবাদে। এই 5 বছরে এরা একে অপরের খুব কাছের বন্ধু হয়ে উঠেছে। একে অন্যের প্রজেক্টে সাহায্য করা, একে অন্যের প্রমোশনের জন্য ম্যানেজারের কাছে সুপারিশ করা, এমনকি একে অন্যের হয়ে বসের কাছে ঝাড় খেতেও এরা পিছুপা হয় না। অবসর সময়েও এই দুই বন্ধু ঘুরতে বেরিয়ে যায় একসাথে। প্রীতমের একটা দোষ আছে, সে কুসংস্কারে বিশ্বাসী, আর এটা নিয়ে বহুবার সুজয় প্রীতমকে বিপদে ফেলেছে। তার সংস্কারের দুর্বলতার জন্য সুজয় প্রীতমকে বহুবার ভালো রকম ভয় দেখিয়েছে। এরকমই একবার সুজয় ঠিক করে ওরা কলকাতা শহরের একটা পরিত্যক্ত পোড়ো বাড়িতে যাবে। পোড়ো বাড়িটাকে ঘিরে লোকমুখে কিছু কানা ঘোষও প্রচলিত ছিল। বহু দিনের পরিত্যক্ত এই দোতলা বাড়িতে নাকি ভূত প্রেতের বসবাস। সেখানে পৌঁছে স্বভাবতই প্রীতম বাড়িটার ভেতরে যেতে চায় না, কিন্তু সুজয় নাছোড়বান্দা প্রীতমকে জোর করে সেই পোড়ো বাড়িটার ভেতরে নিয়ে চলে। বাড়িটার ভেতরে সত্যি গা ছমছমে পরিবেশ। দরজা খুলতেই এক ঝাঁক বাদু উড়ে গেল। ভেতরের দরজা জানালা সবই ভগ্নপ্রায় দশা। নিচের তলা সর্বত্রই মাকড়সার জালে ভরা। বিশেষ করে দরজা জানলাগুলি মাকড়সার জালের জন্য প্রায় ঢাকা পড়ে আছে। দুপাশ দিয়ে দুটি সিঁড়ি একই সঙ্গে দোতলা ও ছাদে উঠে গেছে। ভয়ে কাঁপতে থাকা প্রীতমকে নিয়ে সুজয় সোজা উঠে যায় বাড়িটির ছাদে। তখনই একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় সুজয়ের মাথায়। ভয়ে সিটিয়ে থাকা প্রীতমকে ছাদের এক কোণায় দাঁড় করিয়ে চুপি সারে সুজয় ছাদের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধের শব্দ শুনে এবার প্রীতম প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। এর কিছুক্ষণ পর প্রীতমের গলার শব্দ না শুনতে পেয়ে সুজয় ছাদে এসে দেখে প্রীতম ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এরপর সুজয়ই প্রীতমকে প্রায় অচেতন অবস্থায় বাড়ি নিয়ে আসে। পরে অবশ্য ওর ফেভারিট চকলেট কেক ও ইম্পোর্টেড গ্রেপ হুইস্কি দিয়ে প্রীতমের রাগ ভাঙায় সুজয়। কিন্তু এর পরেই ঘটে একটা বিপত্তি। প্রীতমের একটা সমস্যা দেখা দেয়। প্রীতম বলে রাতে খোলা আকাশের নিচে একা থাকলে ওর কাঁধের উপরে নাকি একটা কুৎসিত কলাকার দেখতে প্রেত ভর করে। তাই প্রীতম কখনোই রাতে একা কোথাও যায় না। সুজয়কেই প্রীতমকে অফিসের পর বাড়ি অবধি দিয়ে আসতে হয় রোজ। সুজয় কোনোদিন অফিস না গেলে প্রীতমও যায় না, পাছে তাকে রাতে একা বাড়ি আসতে হয়। সুজয় ওকে বহুবার বোঝাবার চেষ্টা করেছে যে এটা একান্তই ওর মনের ভুল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। রাত নামলেই প্রীতম ভয়ে সিটিয়ে যায়। ও আকাশের দিকে বড় বড় চোখে তাকিয়ে বলে, সে আসছে, সে আসছে। সুজয় প্রীতমকে বিখ্যাত কয়েকজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেও ওর ভয় কাটে না। অবস্থা বেগতিক দেখে হঠাৎই সুজয় প্রীতমকে নিয়ে ওদের গ্রামে এক গুণিন তান্ত্রিকের কাছে যায়। গ্রামে পৌঁছে গুণিনকে সবটা বললে তিনি প্রীতমকে ভালো করে পরীক্ষা করে দেখেন। তখনই সুজয় ওনার কানে আস্তে আস্তে বলে, আপনি প্রীতমকে বলুন যে ওর কিছু হয়নি, যা দেখছে তা ওর মনের ভুল, তবে ওর বিশ্বাস হবে। এর উত্তরে গুণিন তাদেরকে রাতে ওনার কাছে আসতে বলেন। রাত হলো এবং কথা মতো দুজনেই সেই গুণিনের কুটিরে উপস্থিত হলো। সেখানে গিয়ে সুজয় দেখে কুটিরের সামনে নানান তান্ত্রিক উপাচার ও ভূত ঝাড়ানোর নানান উপকরণ সাজানো। রেগে গিয়ে সে তান্ত্রিককে এসবের মানে জিজ্ঞেস করতে গেলে গুণিন তান্ত্রিক প্রীতমকে উঠোনের একটি বিশেষ জায়গায় বসিয়ে সুজয়কে এক পাশে টেনে নিয়ে আসেন ও বলেন, এসবের কি প্রয়োজন? দেখতে চাও প্রীতমের কি হয়েছে? এটুকু বলে সুজয়ের হাত ধরে কুটিরের পেছন দিয়ে নিয়ে গিয়ে প্রীতমের বসার জায়গার পেছনে দাঁড় করিয়ে বলেন, দেখো তবে। পূর্ণিমার চাঁদের আলোয় প্রীতমের ছায়া পড়েছে তার সামনের মাটিতে, কিন্তু ওর মাথার উপরে ওটা কি বসে? প্রীতমের কাঁধের ওপর শীর্ণ গোছের কিছু একটা বসে আছে। তার উঠতে থাকা সাপের মতো খোলা চুলের ছায়াও স্পষ্ট দেখা যাচ্ছে।
সুজয়ের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শ্রম বয়ে গেল। এতটাই ভয় পেল সুজয় যে সে কথা বলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলল। মরার মতো দাঁড়িয়ে সে দেখল তান্ত্রিকের পরবর্তী ক্রিয়াকলাপ। কখনো দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ, কখনো ক্ষণক্ষণে স্বরে হাসি আবার গর্জন। একসময় স্নায়ু দুর্বললে সুজয় লুটিয়ে পড়ল মাটিতে। প্রীতম সুস্থ হয়ে যায়। এর কিছুক্ষণ পর সুজয়ের জ্ঞান ফেরে। গুণিন এতক্ষণে প্রীতমের মুখে সেই পুরো বাড়িটার সবটা শুনেছেন। সুজয় অপরাধীর মতো ওনার দিকে তাকাতে তিনি বলেন, সব সংস্কার কুসংস্কার নয়, এসব নিয়ে মজা করতে নেই, নইলে এমন অনেক ভয়ঙ্কর জিনিস আমাদের পেছনে পড়ে যায়।